হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের চিন্ময় স্যার। চলছিল আমার পলিটিক্স ঝুঁকেগা না এই সিরিজ। দেখো, অলরেডি আমি তোমাদের পার্লামেন্ট প্লাস এমার্জেন্সি প্লাস জুডিশিয়ারিটা আমি শুরু করেছিলাম। আগের দিন তোমরা 15খানা কোশ্চেনের ডিসকাশন দেখেছিলে। চলো আজকের রিমেনিং আরও 15খানা কোশ্চেন আমরা দেখি। তো এরকম করে করে চলবে, 4-5টা মতো ক্লাস কিন্তু আমার লাগবে জুডিশিয়ারিটাকে পুরো কমপ্লিট করতে। ঠিক আছে, সেখানে আমি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং সাবঅর্ডিনেট কোর্ট নিয়ে ইম্পর্ট্যান্ট যা যা এমসিকিউগুলো আছে সেগুলো আমরা সলভ করব। ঠিক আছে, চলো দেখি। আচ্ছা, আজকের প্রথম কোশ্চেন কি বলছে? চলো, দ্য কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, ইট ইজ প্রিজার্ভড বাই। তো বলছে যে আমাদের সংবিধান হচ্ছে আমাদের সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড, আমাদের দেশের একদম সর্বোচ্চ ল। অ্যান্ড ইট ইজ প্রিজার্ভ বাই, এটাকে প্রিজার্ভ করে কে? দেখো, বেসিক্যালি প্রিজার্ভ, প্রোটেক্ট অ্যান্ড ডিফেন্ড করে প্রেসিডেন্ট। আমি আগের দিন তোমাদেরকে বলেছিলাম, এখনও বলছি, আর্টিকেল 60-তে আছে, ওথ নেয়। কিন্তু এখানে প্রেসিডেন্ট কিন্তু অপশানে নেয়। তাহলে কি করা যায় বলো তো? WBCS 2018 সালে মেন্সে কোশ্চেনটা এসেছিল। ঠিক আছে, তাহলে যেহেতু অপশানে নাই, সেক্ষেত্রে আমরা করতে পারি কি, সুপ্রিম কোর্ট ইজ দ্য, অ্যাকর্ডিং টু অপশান সুপ্রিম কোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, অ্যাকর্ডিং টু অপশান সুপ্রিম কোর্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ অ্যামং দ্য ফলোয়িং ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? আগের দিন দেখেছিলাম। ঠিক আছে, তো ইন্টারপ্রিটেশন কথাটা লেখা ছিল না, তো এখানে পরিষ্কার বলে দিয়েছে। WBCS 2020 সালের মেন্সের প্রশ্ন এটা। তো হু ইজ দ্য ফাইনাল অথরিটি টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন? ইয়েস, ইট ইজ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, আমরা আগের দিন বলেছিলাম, তো আর রিমেনিং ফার্দার ডিসকাশনে আমার মনে হয় না প্রয়োজন আছে। নেক্সট বলছে, দ্য সুপ্রিম কোর্টস কলেজিয়াম কম্প্রাইজেস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যান্ড আ ফিউ সিনিয়র জাজেস ফর রেকমেন্ডিং অ্যাপয়েন্টি টু দ্য সুপ্রিম কোর্ট। দ্য নাম্বার অফ সাচ সিনিয়র জাজেস হু আর প্রেজেন্ট অফ দিস বডিজ। ঠিক আছে, আমি আগের দিনই বলেছিলাম, লাস্ট দিন তোমাদের যদি মনে থাকে, যে কলেজিয়ামটা যেটা আছে সেখানে একজন প্রধান বিচারপতি হিসাবে যিনি আছেন তিনি থাকবেন, প্লাস 4 আদার জাজেস। আশা করি তোমাদের মনে আছে। তাহলে এখানে বলেই দিয়েছে যে দ্য সুপ্রিম কোর্টস কলেজিয়াম কম্প্রাইজেস দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, বলে দিয়েছে। তাহলে একজন চিফ জাস্টিস হলেই হলো, একজন নাম্বার 1, তাহলে 1 + 4 বলেছিলাম আমি। এবং তাহলে বলছে আর বাকি কজন? বাকি আর 4 জন, এই মোট 5 জন। এরা কি করে না, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টসগুলো যেগুলো আছে সেখানে কে বিচারপতি হবে না হবে, কি হবে না হবে, তো এরা কি করে, প্রপোজাল দেয়। কাকে দেয়? প্রেসিডেন্টকে প্রপোজাল দেয়। ঠিক আছে, তো প্রেসিডেন্ট কি করে, অ্যাকর্ডিং টু সেই প্রপোজাল তিনি তাদেরকে অ্যাপয়েন্ট করে। এক্ষেত্রে কয়েকটা কথা বলে রাখি, এই যে প্রপোজালটা যেটা দেয় প্রেসিডেন্টকে, এক্ষেত্রে কোনো টাইম লিমিট কিছু নেই, মানে কত দিনের মধ্যে প্রেসিডেন্টকে সেটাকে হ্যাঁ বলতে হবে, এরকম কিছু টাইম লিমিট নেই। তো যেই কারণে আমরা নানান সময় দেখতে পাই যে অনেক সময় এরকমও হয় যে কেন্দ্রে শাসক দলের এগেনস্টে যদি কোনো কিছু হয়ে যায়, যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি কি, যে যদি কোনো ব্যক্তি যিনি তার অ্যাপয়েন্টমেন্টকে অনেক সময় হোল্ড করে রাখা হয়, যেটা সুপ্রিম কোর্ট ইটসেলফ বলেছে যে আমরা যে নামগুলো প্রস্তাব দিয়েছি প্রেসিডেন্টকে, ঠিক আছে, সেই নামগুলো তাড়াতাড়ি করে রেটিফাই করা হচ্ছে না। যেহেতু সংবিধানে কোনো নির্দিষ্ট করে কোনো টাইম লিমিটের কথা বলা নেই, তো এটা কিন্তু একটা লুপহোল হিসাবে কাজ করছে। ঠিক আছে, তো এখানে বিরোধীরা সেক্ষেত্রে বলছে কি, যে যেহেতু এটা তাদের নিজেদের পছন্দ মতো যদি বিচারপতি যদি কেউ না হয়, তাহলে সেক্ষেত্রে কেন্দ্র ইচ্ছে করে তারা ডিলে করে। আর এইখানেই যত আপত্তি, এইখানেই এসে যায় একটা কনসেপ্ট যে ইন্টারফিয়ারেন্স অফ এক্সিকিউটিভ। ঠিক আছে, বেসিক্যালি আমরা দেখি যে প্রেসিডেন্ট যে অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট কি একা ডিসিশনটা নিতে পারে? বেসিক্যালি না, কারণ আমরা জানি আর্টিকেল 74 একটা প্রভিশন আছে। কি আছে? দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার, এইড অ্যান্ড অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো বেসিক্যালি প্রেসিডেন্ট কাজকর্ম সেটাই করে যেটা কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার বলে, সেটা এক্ষেত্রেও কিন্তু সেটা মানে বিকল্প কিছু হয় না আর কি। ঠিক আছে, আর এখানেই কিন্তু আসে যে ইন্টারফারেন্স অফ এক্সিকিউটিভ, যেই কথাটা বারবার কিন্তু সুপ্রিম কোর্ট মানা করেছে। এবং পরবর্তীকালে যখন এনজ্যাক তৈরি করা হয়, সেখানেও কিন্তু সেন্ট্রাল ল মিনিস্টার যিনি, তো তার কথা থাকা হয়েছিল। তো যেহেতু সেখানেও তাই যে কোনো মিনিস্টারের ইন্টারফারেন্স হয়ে যাবে, তো এই কারণে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ভায়োলেট হয়ে যাবে। এই গ্রাউন্ডেই কিন্তু ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিলকে কী করা হয়েছিল, না কমিশনকে কী করা হয়েছিল, নাল অ্যান্ড ভয়েড ডিক্লেয়ার করেছিল সুপ্রিম কোর্ট। ঠিক আছে, চলো নেক্সট দেখে কী বলেছে। বলে জাজেস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ক্যান বি রিমুভড বাই, ঠিক আছে,
বেসিক্যালি জাজেস অফ সুপ্রিম কোর্ট দে ক্যান বি রিমুভড। ওকে, এটা কত নম্বর আর্টিকেল আছে না, এটাও আর্টিকেল 124 আছে, আর্টিকেল 124 আছে। এবং এটা ওটাই গ্রাউন্ড কী হবে না, টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, আবারও বলছি, টু প্রুভ মিসবিহেভিয়ার অর ইনক্যাপাসিটি। ঠিক আছে, এটাই হচ্ছে গ্রাউন্ড, আর অন্য কোনো গ্রাউন্ড নেই। রিমুভড বাই, যদি কন্টিনিউ করে লেখা থাকে রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট, রিমুভড বাই দ্য প্রেসিডেন্ট, ঠিক আছে, বাই হিজ অর্ডার, ঠিক আছে, বা বাই প্রেসিডেন্টাল অর্ডার, ঠিক আছে, বাই প্রেসিডেন্টাল অর্ডার। এবার এই কথাটা কেন লিখলাম তার একটা কারণ আছে। এই চারটে অপশনের মধ্যে কোনটা দেখে মনে হবে ইমপিচ? দেখো, দে আর নট ইমপিচড। ইমপিচমেন্ট কথাটা প্রেসিডেন্টের সঙ্গে যায়, ঠিক আছে। রিমেনিং যে কজন আছে দে ক্যান বি রিমুভড, দে আর নট ইমপিচড। তাহলে ইমপিচমেন্ট কথাটা হবে না, এগুলো কোনোটাই হবে না। তাহলে প্রেসিডেন্টাল অর্ডার তিনি কি নিজে থেকে দিতে পারে? উত্তরটা হচ্ছে না। এক্ষেত্রে বোথ দ্য হাউসেস অফ দ্য পার্লামেন্ট তারা যদি বিল তোলে, যে কোনো হাউসে উঠতে পারে, কোনো চাপ নেই, ঠিক আছে, ডিপেন্ড করছে কোন হাউসে বিলটা উঠছে। যদি লোকসভাতে ওঠে তাহলে অ্যাটলিস্ট 100 জন মেম্বার তারা মানে বিলটা উঠতে গেলে তারা সাপোর্ট করবে। রাজ্যসভাতে হলে 50 জন মেম্বারকে সাপোর্ট করতে হবে, বিলটা ইন্ট্রোডিউস হবে। সেপারেটলি 2/3 মেজরিটিতে পাস হবে বিলটা, ঠিক আছে। তারপরে এই লেজিসলেচার থেকে যদি তার রেকমেন্ডেশন যায় কার কাছে? প্রেসিডেন্টের কাছে। তখন প্রেসিডেন্ট কী করবেন? এই প্রেসিডেন্টের অর্ডারটা ইস্যু করবে এবং সেই মোতাবেক তাকে রিমুভ করা হবে, সরানো হবে। তাহলে প্রেসিডেন্টাল অর্ডার, প্রেসিডেন্টকে, প্রেসিডেন্ট একজন এক্সিকিউটিভ, বলতেই পারি এক্সিকিউটিভ অর্ডার, ঠিক আছে, ইজ আ এক্সিকিউটিভ অর্ডার। মাথায় রেখো, নট ইমপিচ। ইমপিচ কথাটা কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে যায়, ঠিক আছে। এবং তার একটা আর্টিকেল আছে, আর্টিকেল 61, আর্টিকেল 61। ওকে, মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখি। টিল নাও হাউ মেনি জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া হ্যাভ বিন রিমুভড ফ্রম অফিস থ্রু ইমপিচমেন্ট, ঠিক আছে। বেসিক্যালি এখানেও তাই, এখানে কোশ্চেনটা দিয়েছে ঠিক কথা, কিন্তু এই ইমপিচ কথাটা কিন্তু যায় না। আবারও বলছি আমি, এই ইমপিচ কথাটা কিন্তু যায় না, ঠিক আছে। ইমপিচ কথাটা কিন্তু যায় না। দে ক্যান বি, দে আর রিমুভ, ঠিক আছে, বা যেখানেই শেষ হয়ে, আমি জানি না পিএসসি কেন এটা দিয়েছে, ঠিক আছে। ইমপিচ কথাটা যায় না, তো যাই দাও। তো আজ পর্যন্ত কিন্তু কোনো সুপ্রিম কোর্ট হোক, কোনো হাইকোর্ট হোক, জাজ হোক, তা কাউকে কিন্তু আজ পর্যন্ত কাউকে রিমুভ করা হয়নি, সরানো হয়নি, ঠিক আছে, সরানো হয়নি। চলো নেক্সট কোশ্চেন দেখি। হোয়াট ইজ দ্য এজ অফ রিটায়ারমেন্ট অফ জাজ অফ সুপ্রিম কোর্ট, ঠিক আছে। তো আমি আবার আগের দিনও বলেছিলাম, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর, হাইকোর্টের ক্ষেত্রে কী হবে এটা না 62 বছর, ঠিক আছে। মাথায় রেখো, এদের কোনো ন্যূনতম এজ বলে কিছু নেই, এদের রিটায়ারমেন্ট এজ আছে। আবার আইদার অর কন্ডিশন কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়, যেটা ইলেকশন কমিশন ক্যাগের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল ছিল। আইদার 6 ইয়ার অর 65 ইয়ার, হুইচ এভার ইজ আর্লিয়ার। ইউপিএসসির ক্ষেত্রেও আমরা দেখেছিলাম, এক্ষেত্রে কিন্তু এইসব নেই, আইদার অর কন্ডিশন নেই, ঠিক আছে। তো এদের একটা রিটায়ারমেন্ট এজ আছে, ওকে। দ্যাট ইজ ইন কেস অফ সুপ্রিম কোর্ট ইট ইজ 65 ইয়ার্স, ইন কেস অফ হাইকোর্টস ইট ইজ 62 ইয়ার্স। মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন দেখি। Disputes between the government of India and one or more states can be heard by the Supreme Court of India under its, আচ্ছা, সুপ্রিম কোর্টে একাধিক জুরিডিকশান আছে। একটাকে বলে অরিজিনাল জুরিডিকশান, অ্যাডভাইজারি জুরিডিকশান, ঠিক আছে, অ্যাপিলেট জুরিডিকশান, ঠিক আছে, রিট জুরিডিকশান, তো এরকম আছে, ঠিক আছে। যদি এরকম হয় যে সেন্টারের সঙ্গে স্টেটের ঝামেলা হয়েছে, বা গ্রুপ অফ স্টেটের ভার্সাস গ্রুপ অফ স্টেটের ঝামেলা হয়েছে, গ্রুপ অফ স্টেট ভার্সাস সেন্টারের ঝামেলা হয়েছে, তো এরকম যদি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি করা যায় না, সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা যায়, ঠিক আছে। সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা যায় বলেই সেটাকে আমরা অরিজিনাল জুরিডিকশান বলি, ঠিক আছে। তাহলে এটাকে বলবো কি, অরিজিনাল জুরিডিকশান। বেসিক্যালি অরিজিনাল জুরিডিকশান ইজ নাথিং বাট যেই সমস্ত কেসে সরাসরি আমরা সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, কোনো রকম কোনো ভায়া হয়ে যাওয়ার দরকার নেই, সেগুলোকে অরিজিনাল জুরিডিকশান বলা হয়। তার গ্রাউন্ড হচ্ছে এটাই, ঠিক আছে, তো মাথায় রাখবে। কিন্তু এর একটা এক্সেপশান আছে। যদি গণ্ডগোল হয় এমন কোনো বিষয় নিয়ে যেখানে কিনা জলের ডিস্ট্রিবিউশন রিলেটেড মামলা হলো, হতে পারে যে জল ডিস্ট্রিবিউশনকে কেন্দ্র করে গ্রুপ অফ স্টেটের সঙ্গে গ্রুপ অফ স্টেটের ঝামেলা হয়েছে, হতে পারে, বা সেন্টারের সঙ্গে স্টেটের ঝামেলা হয়েছে, হতে পারে, ঠিক আছে। জেনারেলি স্টেটের সঙ্গে স্টেটের ঝামেলা হয়, তামিলনাড়ু কর্ণাটকা আমরা দেখেছিলাম, ওদিকে মহারাষ্ট্র তার সঙ্গে কর্ণাটক ঝামেলা হয়। তাহলে এই সমস্ত ক্ষেত্রে কি সরাসরি সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করা যায়? উত্তর হচ্ছে না, যায় না।
কারণ এটা অরিজিনাল জুরিডিকশনের আওতায় আসেই না, ঠিক আছে। এর জন্য আলাদা একটা বডি আছে, ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল আছে আর্টিকেল 262-তে, ঠিক আছে। ওয়াটার ডিসপিউটসকে, গণ্ডগোলগুলোকে মেটানোর জন্য, ঠিক আছে, ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল। কত নম্বর আর্টিকেল আছে বললাম? আর্টিকেল 262, মাথায় রাখবে, ভুলে যাওয়ার দরকার নেই। এটা 131 নম্বর আর্টিকেলে আছে, 2 দিয়ে গুণ করলেই হয় আর্টিকেল 262, ঠিক আছে। এটা কিন্তু এর একটা এক্সেপশান, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। আর অ্যাপিলেট জুরিডিকশনের ক্ষেত্রে হয়, এটা একাধিক হয়, অ্যাপিলেট ইন সিভিল কেসেস, অ্যাপিলেট ইন ক্রিমিনাল কেসেস, কোনো কনস্টিটিউশনাল কোনো ব্যাখ্যার প্রয়োজন যদি হয় তাহলে সেক্ষেত্রে অ্যাপিলেট জুরিডিকশন অ্যাপ্লাই করা যায়। আর্টিকেল 132, 133, 134, 136, 136 বেসিক্যালি স্পেশাল লিভ পিটিশন আছে, তো এইগুলো করা যায়, ঠিক আছে। রিট জুরিডিকশন বলতে কি হয় না, যদি এরকম হয় যে কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হচ্ছে, তো সেক্ষেত্রে রিট জুরিডিকশন অ্যাপ্লাই করতে পারে সুপ্রিম কোর্ট, এবং তার আর্টিকেলও তোমরা জানো আর্টিকেল 32, ঠিক আছে। এবারে তোমরা বলতে পারো যে তাহলে রিট জুরিডিকশন কি অরিজিনাল জুরিডিকশনের আওতায় আসে না? ভালো প্রশ্ন। দেখো, রিট যদি কারোর ফান্ডামেন্টাল রাইট ভায়োলেট হয়, আমরা চাইলে সুপ্রিম কোর্টে অ্যাপ্রোচ করতে পারি, কোনো ডাউট নেই এতে। কিন্তু সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে তোমাকে বলতে হবে তুমি কেন আগে হাইকোর্টে যাওনি, কারণ রিট মানে ফান্ডামেন্টাল রাইটগুলো প্রোটেক্ট করতে পারে বোধ সুপ্রিম কোর্ট অ্যাজ ওয়েল এজ হাইকোর্টসগুলো, তাই আর্টিকেল 226 আছে, তো তুমি সেখানে কেন যাওনি, ঠিক আছে। তাহলে এই দিক থেকে দেখতে গেলে রিট জুরিডিকশন অফ সুপ্রিম কোর্ট এটা পার্টলি কাম আন্ডার অরিজিনাল জুরিডিকশন, ফুললি নয়, ঠিক আছে। এই কথাগুলো মাথায় রাখার অ্যাডভাইজারি জুরিডিকশন আর্টিকেল 143-তে আছে, অলরেডি আমি লাস্ট দিন তোমাদেরকে ডিসকাস করে দিয়েছিলাম। চলো নেক্সট কোশ্চেনে যাই। অরিজিনাল জুরিডিকশন কত নম্বর আর্টিকেলে আছে আমি অলরেডি বলে দিচ্ছি, এটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 131-এ আছে। আর্টিকেল 129-এ কী আছে? সুপ্রিম কোর্ট টু বি কোর্ট অফ রেকর্ড, ঠিক আছে, কোর্ট অফ রেকর্ড। কারণ সুপ্রিম কোর্টে যে ভার্ডিক্টগুলো যেগুলো দেওয়া হয় সেগুলো কী করে না, সুপ্রিম কোর্ট তার নিজের কাছে রেখে দেয়। একমাত্র সুপ্রিম কোর্টই সুপ্রিম কোর্টের ভার্ডিক্টকে বদলাতে পারে, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টকে বলা হয় কি, আর্টিকেল 129-এ আছে কোর্ট অফ রেকর্ড। আর আর্টিকেল 136-এ আছে স্পেশাল লিভ পিটিশন, ঠিক আছে, আর্টিকেল 136-এ আছে, মাথায় রেখো, খুব ইম্পর্টেন্ট। আর এটা তোমার হচ্ছে অ্যাপিলেট জুরিডিকশনের একটা আর্টিকেল। চলো নেক্সট কোশ্চেন দেখি। দ্য স্যালারিজ অফ দ্য জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সুপ্রিম কোর্টের জাজেসদের স্যালারি কী জানতে চেয়েছে? আর ফিক্সড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ভুল আছে। তাহলে বেসিক্যালি জাজেস অফ দ্য মানে তাদের স্যালারি এবং অ্যালোয়েন্স ডিসাইড করে কে? পার্লামেন্ট, ঠিক আছে, পার্লামেন্ট টাইম টু টাইম, মাথায়, তাহলে এটা ভুল আছে। ক্যান নেভার বি রিডিউসড আন্ডার এনি সার্কামস্টান্সেস, এটাও ভুল আছে। কেন? ক্যান বি রিডিউসড আন্ডার ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি যেটা আর্টিকেল 360-তে আছে, তাহলে এটাও ভুল আছে। ক্যান বি রিডিউসড ডিউরিং দেয়ার টার্ম অফ অফিস, না, তুমি কন্ডিশন অফ অফিস যদি পড়ো তাহলে দেখবে একমাত্র ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি ছাড়া ডিউরিং তাদের টেনিওর তাদের স্যালারি অ্যালাউন্সেস কমানো যায় না, ঠিক আছে। আচ্ছা, ক্যানট বি রিডিউস ডিউরিং দ্য টার্ম অফ দেয়ার অফিস এক্সেপ্ট ডিউরিং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, একদম 100% ঠিক আছে কথাটা, ঠিক আছে, একদম 100% ঠিক আছে, কোনো ডাউট নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই। হুইচ আর্টিকেল lays down that the laws declared by the Supreme Court would be binding on all courts in India? তো বলছে কত নম্বর আর্টিকেলটা বলেছে সুপ্রিম কোর্ট যে ভার্ডিক্ট দেবে সেটা সমস্ত লোয়ার কোর্টগুলো তা মেনে চলবে। এইটা আছে আর্টিকেল 141-এ, ঠিক আছে। এটাকে বলা হয় ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিস, ঠিক আছে, ডক্ট্রিন অফ স্টেয়ার ডিসিস, ঠিক আছে। তোমরা কেউ ডিটেল জানতে চাইলে গুগল করে নিতে পারো, এ সম্পর্কে তোমরা পড়তে পারো, খুবই ইম্পর্টেন্ট। ডক্ট্রিনগুলো কিন্তু WBCS সহ বড় বড় পরীক্ষাগুলোতে কিন্তু আসে, ঠিক আছে, ছোটোখাটো পরীক্ষার জন্য পড়ার কোনো দরকার নেই। তো এই কথাটা আছে আর্টিকেল 141-এ আছে, রিমেনিংগুলো আমি তোমাদের ডিসকাস করে দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন দেখি। দ্য জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট মে বি এনলার্জড বাই, ঠিক আছে। তো সুপ্রিম কোর্টের জুরিডিকশন বাড়াতে পারে কে? আমি লাস্ট দিন তোমাদের করিয়েছিলাম, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যাই হোক না কেন তাদের জুরিডিকশন বাড়াবে কে? ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট বাই ল, ঠিক আছে, ওয়ান অ্যান্ড অনলি পার্লামেন্ট বাই ল, মাইন্ড ইট। নেক্সট, আচ্ছা বাই দাও একটা কথা বলে নিই, পার্লামেন্ট চাইলে এদের জুরিডিকশন বাড়াতে পারে বাট কমাতে পারে না। আরেকবার বলছি, পার্লামেন্ট চাইলে সুপ্রিম কোর্ট হোক বা হাইকোর্টসগুলো হোক তাদের জুরিডিকশন বাড়াতে পারে, ঠিক আছে, কিন্তু তাদের জুরিডিকশনকে কমাতে কিন্তু পারে না, মাইন্ড ইট, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে।
দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, ওকে, দ্যাট ইজ আ কোর্ট অফ রেকর্ড, একদম ঠিক আছে, অলরেডি তোমাদের বললাম আমি। কোর্ট অফ রেকর্ড মানে আর্টিকেল 129, অ্যান্ড হ্যাজ আ পাওয়ার টু পানিশ ফর ইটস কন্টেম্প্ট, হ্যাঁ একদমই ঠিক আছে, ইয়েস, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অফ দ্য সুপ্রিম কোর্ট, সরি, অফ ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই, তো অ্যাক্টিং চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট কে করে? আচ্ছা প্রথমে আসো যে অ্যাক্টিং চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট কখন করা হয়। যদি দেখা যায় যে যিনি চিফ জাস্টিস আছেন তো তিনি তার কাজকর্মগুলো এখন করতে পারছেন না, যে কোনোভাবে হোক, তিনি অ্যাবসেন্ট আছেন, তার শরীর খারাপ হয়েছে, করতে পারছেন না, তো এইরকম সময় প্রেসিডেন্ট কি করে? প্রেসিডেন্ট তিনি অ্যাক্টিং চিফ জাস্টিসকে অ্যাপয়েন্ট করেন। ঠিক আছে, তাহলে এখানে কী হবে? তো অ্যাক্টিং চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট, ওকে, তো সি ইজ দ্য রাইট আনসার। চিফ জাস্টিসকেও অ্যাপয়েন্ট করে প্রেসিডেন্ট, অ্যাক্টিং চিফ জাস্টিসকেও অ্যাপয়েন্ট করে কে? প্রেসিডেন্ট। কত নম্বর আর্টিকেলে আছে? এটা আছে আর্টিকেল 126-এ আছে অ্যাক্টিং চিফ জাস্টিসের কথা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, অবভিয়াসলি এমন কোনো ব্যক্তিকেই অ্যাপয়েন্ট করা হবে তো যিনি কিনা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার মতো তার যোগ্যতা আছে, যাকে তাকে নেওয়া হবে না। ঠিক আছে, চলো। অ্যাড হক জাজেস আর অ্যাপয়েন্টেড ইন দ্য সুপ্রিম কোর্ট ওয়েন, আচ্ছা প্রথমে পরে আসো, কখন পরের কথা গুলি মারো, আগে আসো যে অ্যাড হক জাজের কথা কত নম্বর আর্টিকেলে আছে? অ্যাড হক জাজের কথা আছে আর্টিকেল 127-এ। ঠিক আছে, অ্যাড হক জাজকে অ্যাপয়েন্ট করে কে? অ্যাপয়েন্ট করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মাইন্ড ইট। অ্যাড হক জাজকে অ্যাপয়েন্ট করে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। ঠিক আছে, কখন করা হয়? যদি দেখা যায় যে সুপ্রিম কোর্টে কোরাম গঠন হয়নি। ঠিক আছে, কোরাম কাকে বলে তোমরা জানো, যে ন্যূনতম যে কজন সদস্য না হলে, সেটা পার্লামেন্টের ক্ষেত্রে হোক, কোর্টের ক্ষেত্রেও তাই, ন্যূনতম যে কজন বিচারপতি না হলে কোর্টের কাজকর্ম চলবে না, সেটাকে বলা হয় কোরাম। ঠিক আছে, না হলে তাকে বলে ল্যাক অফ কোরাম। ল্যাক অফ কোরাম যদি হয় তখন কি করতে পারে না, তখন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অ্যাড হক জাজদেরকে অ্যাপয়েন্ট করে। ঠিক আছে, দেখা যাক। সাম জাজেস গো অন লং লিভ, নো ওয়ান ইজ অ্যাভেলেবল ফর পারমানেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এই কথাটা ভুল আছে। দেয়ার ইজ অ্যান অ্যাবনর্মাল ইনক্রিজ ইন কেসেস পেন্ডিং বিফোর দ্য কোর্ট, দেয়ার ইজ নো কোরাম অফ দ্য জাজেস অ্যাভেলেবল টু হোল্ড। ঠিক আছে, একদমই ঠিক কথা। যদি কোরাম যদি না হয় এরকম কেসে, তখন কি করা হয় না, অ্যাড হক জাজকে অ্যাপয়েন্ট করা হয়। ঠিক আছে, সেটা হতে পারে যে অ্যাড হক জাজ সাধারণত হয় কি, যে হাইকোর্টের বিচারপতি যারা আছেন তাদের থেকে কাউকে অ্যাপয়েন্ট করে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। অবশ্যই হাইকোর্টে সেই সমস্ত বিচারপতিকেই অ্যাপয়েন্ট করা হবে যারা সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়া তাদের যোগ্যতা আছে। ঠিক আছে, যাকে তাকেও নেওয়া হবে না, মাথায় রেখো। নেক্সট কোশ্চেন দেখি। হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট, তো নিচের কোনটা ঠিক আছে জানতে চেয়েছে। দেয়ার আর প্রভিশনস দ্যাট আর রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট অনলি ক্যান সিট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ জাজ অফ সুপ্রিম কোর্ট, তো বলছে যে সুপ্রিম কোর্টের রিটায়ার জাজমেন্ট একমাত্র সুপ্রিম কোর্টের আবার বিচারপতি হতে পারে আর কি। বেসিক্যালি একটা প্রভিশন আছে তো রিটায়ার জাজেদের জন্য, সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট দুজনের জন্যই আছে। ঠিক আছে, সেটা আছে আর্টিকেল 128-এ। ঠিক আছে, তো এই কথাটা ভুল আছে, বেসিক্যালি সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতিরাই পায়। দেয়ার আর প্রভিশনস দ্যাট আর রিটায়ার্ড জাজ অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস ক্যান সিট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ জাজ অফ সুপ্রিম কোর্ট, একদমই ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা বাকি দেখি। দেয়ার আর প্রভিশন দ্যাট আর রিটায়ার্ড জাজ অফ হাই কোর্টস অনলি ক্যান সিট, অবভিয়াসলি এটা হবে না, এটা হবে না, ইয়েস, বি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এক্ষেত্রেও বলছি রিটায়ার্ড জাজেদেরকে অ্যাপয়েন্ট করবে কে না, একেও অ্যাপয়েন্ট করবে কিন্তু চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, মাইন্ড ইট। ঠিক আছে, এবং কত নম্বর আর্টিকেল আছে? আর্টিকেল 128-এ আছে। ঠিক আছে, যদি এরকম হয় যে কাজের প্রেশার যদি অনেক থাকে, হ্যাঁ, কোনোভাবে হচ্ছে না, তখন কিন্তু এই রিটায়ার জাজদেরকে রিকোয়েস্ট করতে পারে যে আপনারা আসুন, একটু কাজগুলোকে একটু সাল্টে দিন। ঠিক আছে, কাজগুলো করে দিন। কিন্তু এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে যে রিটায়ার জাজেরা কিন্তু একজন পার্মানেন্ট জাজের তার যা ক্ষমতা, ঠিক আছে, সেই হিসাবে কিন্তু এদেরকে ট্রিট করা হয় না। ঠিক আছে, সেই হিসাবে এদেরকে ট্রিট করা হয় না। তো বাস এই কথাগুলো মাথায় রেখো। তো আজকের এই পর্যন্ত থাকলো। ঠিক আছে, তো নেক্সট দিন আরও 15টা আমরা জুডিশিয়ারির উপরে এরকম এমসিকিউ সলভ করবো। ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমাদের এই চ্যানেলটা, তোমাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো। ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।